স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে একটি ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। আপনারা আমাদের ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পেসিফিকেশন, কন্ডিশন এবং কিছু স্যাম্পল দেয়া রয়েছে। এই স্যাম্পল, স্পেসিফিকেশন এবং কন্ডিশন অনুযায়ী আমরা সমস্ত জবটা শেষ করব। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে 1 নম্বর ধাপে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE অ্যাজ রিকোয়ার্ড ফর দ্য জব। সো জবের রিকোয়ার্ড অনুযায়ী আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা PPE ঠিক রয়েছে কিনা সেটি প্রথমে নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে। এরপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আপনার ওয়াশ ঠিক রয়েছে কিনা। 3 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আপনাদেরকে যে জব বা স্পেসিফিকেশন শিটটা দেওয়া হবে সেটাকে ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আপনি জবটা সম্পূর্ণ করার জন্য আপনার যত ধরনের টুলস, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সবগুলোকে আপনাকে সংগ্রহ করার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে প্রিপেয়ার দ্য পিসি পারফর্ম দ্য জব স্মুথলি। সো আপনার কম্পিউটারটাকে প্রস্তুত করার জন্য বলা হয়েছে যাতে আপনি জবটা সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করতে পারেন। সো এখানে 1 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আপনারা যখন অ্যাসাইনমেন্ট বসবেন তার পূর্ব থেকেই প্রস্তুত থাকবে বলে আশা করছি। 6 নম্বর পয়েন্ট থেকে আপনাদের কাজ শুরু হবে। তো 6 নম্বর পয়েন্টে আপনাদের এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ, নর্মালি রেজিস্ট্রেশন নাম্বার, ইওর নেম। সো আপনাদের ডি ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নিজের নাম দিয়ে। সো আমি ডি ড্রাইভে না, আমি সরাসরি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব এবং সেখানেই আমি কাজ শুরু করব। সো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমি অলরেডি এখানে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি যেখানে আমি সিরিয়াল নাম্বারটা ব্যবহার করেছি এবং নাম ব্যবহার করেছি। সো আপনারা চাইলে এভাবেও কাজটা শুরু করতে পারেন। তাহলে আমাদের ফোল্ডারটা এখানে হয়ে গেল। এর পরবর্তী ধাপে 7 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম জব টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো কিছুক্ষণ পূর্বে আপনি যেই ফোল্ডারটা তৈরি করেছেন সেই ফোল্ডারের ভিতরে আপনি একটা ফাইল সেভ করবেন যেটার নাম দেবেন জব 2। সো আমি চলে আসি আমাদের ডেস্কটপে। যেহেতু আমি ডেস্কটপেই ফোল্ডারটা তৈরি করেছি এবং এই ফোল্ডারটাকে তৈরি করেছি কিছুক্ষণ পূর্বে, এই ফোল্ডারটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারের ভিতরে জব 2 নামে একটি ফাইল আমি সেভ করে রেখেছি। তার মানে আমাদের এই যে কন্ডিশন এটাও আমরা অলরেডি করেছি। এরপর 8 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে, এটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ, পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আপনাকে সুন্দর করে এই জবটা সম্পূর্ণ করার জন্য যে নির্দিষ্ট টাইম দেবে এবং যে নির্দিষ্ট স্যাম্পল এবং স্পেসিফিকেশন দিবে সেটা ফলো করে আপনাকে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে, এটা এখানে বলা হয়েছে। সো 8 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা এই পর্যন্ত রেখে দিলাম এবং 9 থেকে 18 পর্যন্ত যে বাকি পয়েন্টগুলো রয়েছে এটা বাকি কাজ করার পরে দেখব। এবার আমরা নিচের দিকে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু কন্ডিশন দেয়া রয়েছে এবং নিচে আমাদের কিছু স্যাম্পল দেয়া রয়েছে। সো আমরা স্যাম্পল অনুযায়ী প্রথমে কাজ শুরু করব। সো এখানে স্যাম্পল অন মেইন ওয়ার্কশিট এখানে দেওয়া রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে।
এখানে কিছু নাম, এখানে কিছু টেক্সট এবং এখানে টেবিল আকারে কিছু সাজানো রয়েছে। ইলেকট্রিসিটি বিলের যে আপনার কাস্টমার আইডি, নেম, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউম ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, তারপর হচ্ছে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, ভ্যাট, অ্যামাউন্ট টু বি পেইড, এইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এইগুলো হচ্ছে আমাদের এক্সেলের ভিতরে সুন্দর করে এভাবে হুবাহু এখান থেকে উঠিয়ে নিতে হবে। সো আমরা চলে এসে এক্সেলের ভিতরে, এক্সেলটাকে ওপেন করি। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় তার জন্য ইতিপূর্বে আমি এগুলোকে এখানে লিখে রেখেছি, যাতে এগুলো লিখতে গিয়ে আমাদের ভিডিওর ডিউরেশনটা যাতে বেশি বড় না হয়ে যায় সেই জন্য। ওকে, সো এই কাজটা আমরা আশা করি সবাই করতে পারবো। এরপরে আমরা এখানে আমাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেখানে চলে আসব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলা রয়েছে ওয়ার্ল্ড ফন্ট এরিয়াল। আমাদের যতগুলো ফন্ট থাকবে সবগুলো এরিয়াল থাকবে। সো এই কাজটা আমরা সবার প্রথমে করব। এটা করার জন্য আমরা প্রথমে এক্সেলটাকে ওপেন করে নেব। দেন এক্সেলের ভিতরে যতগুলো লেখা লিখেছি সবগুলো লেখাগুলোকে সিলেকশন করব। করার পরে আমরা এখান থেকে হোম ট্যাবে চলে আসব। দেন আমরা এখান থেকে এটার ফন্ট এরিয়াল লিখে দেব। ওকে, আমাদের সব ফন্টগুলোকে আমরা এরিয়াল করে নিলাম। এরপরে আমাদের এখানে বলা হয়েছে টাইটেল ফন্ট সাইজ 15 ইলেকট্রিসিটি বিল। সো আমাদের টাইটেল যে ফন্ট রয়েছে ইলেকট্রিসিটি বিল দেখতে পাচ্ছেন এখানে, এটাকে সিলেকশন করব। এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 15 করে দেব। ওকে, তার মানে আমাদের টাইটেল ফন্টটা 15 হয়ে গেল। এবং অন্য আদার টেক্সটের জন্য কোনো নির্দিষ্ট ফন্ট এখানে ব্যবহার করা হয়নি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্য যে টেক্সটগুলো রয়েছে তার ফন্ট সাইজ আপনি 12 করে দিবেন। যতগুলো ফন্ট আমাদের রয়েছে সবগুলোর ফন্ট সাইজ এখান থেকে আমরা 12 করে দিব। এবং আমাদের যে টেবিল হেডিং এটাকে সিলেকশন করে আমরা বোল্ড করে দেব। এবং আমাদের যে ইলেকট্রিসিটি বিল এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে বোল্ড করে দেব। অবশ্যই এই কাজটা করব। এবং আমাদের যেই সেলগুলো রয়েছে সেলগুলোর ভিতরে টেক্সটগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব যাতে আমাদের দেখতে ভালো দেখা যায়। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আশা করি আপনারা এতটুকু কাজ নিজেরা করতে পারবেন। এরপরে এখানে বলা হয়েছে যে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। সো স্যাম্পলে যেভাবে সেল ফরম্যাটিং করা রয়েছে এভাবে আমাদের করে নেওয়ার জন্য বলা হয়েছে। এক্সাম্পল হিসাবে দেখেন আমাদের কাস্টমার আইডি এটা 2 লাইনে রয়েছে, কারেন্ট ইউনিটটা 2 লাইনে রয়েছে এবং এটার যে স্পেসিফিকেশনগুলো একটা সেল থেকে আর একটা সেলের যে দূরত্ব এগুলো স্যাম্পলে যেভাবে দেয়া রয়েছে এভাবে দেখে দেখে করে নিতে হবে আমাদের। সো আশা করি এটা আমরা করতে পারবো। এরপরে একটু আমরা কন্ডিশনের দিকে লক্ষ্য করি, দেখতে পাবো যে আমাদের এখানে একটা লোগো বা ইমেজ ইনসার্ট করতে বলছে। ইউজ এনি ইমেজ, আপনি যে কোনো ধরনের ইমেজ এখানে ব্যবহার করতে পারেন। এখানে ইমেজ সাইজ বলা হয়েছে 0.8 ইঞ্চি এবং 0.80 ইঞ্চি। আসলে 0.8 ইঞ্চি অথবা 0.80 ইঞ্চি এখানে একই কথা বলা হয়েছে। আপনি যখন 80 ইঞ্চি লিখবেন দেখবেন অটোমেটিক আপনার এখানে 8 হয়ে যাবে, 0টা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। সো দুইটার এখানে হাইট এবং উইথ যে সাইজ রয়েছে এই দুইটা সাইজই একই সাইজ। এবং এইখানে ইউজ লগ এক্সপেক্ট রেশিও এটাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজগুলো করব এখন। তো সর্বপ্রথমে চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে। আসার পরে আমরা এখান থেকে চলে আসব ইনসার্টে, দেন পিকচারে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব এবং এখান থেকে আমাদের কম্পিউটারের ভিতরে যেখানে ইমেজটা রয়েছে সেখান থেকে আমরা ইমেজটাকে সিলেকশন করে নিব। সো আমি ইমেজটাকে নিয়ে নিচ্ছি। সো আমি ইমেজটাকে ব্যবহার করব, সেই জন্য এটাকে সিলেকশন করে আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করতেছি। দেন আমাদের সামনে ইমেজটা চলে আসলো।
দেন আমরা ইমেজটাকে সিলেকশন থাকা অবস্থায় উপরে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এখানে পিকচার ফরম্যাট নামে একটা ট্যাব রয়েছে এবং পিকচার ফরম্যাটের অধীনে আমাদের সাইজ সেকশনে আমরা চলে আসব এবং আমরা যদি এখান থেকে হাইট ওয়েট এখান থেকে পরিবর্তন করে দিই তাহলে আমাদের একটা সমস্যা সম্মুখীন হব। সমস্যাটা হচ্ছে আমরা যদি এখান থেকে এটার হাইট ওয়েটটাকে পরিবর্তন করে দিই এখান থেকে 0.80 এবং উইথ যদি আমরা এখান থেকে 0.80 করে দিই, দেখবেন যে এখান থেকে হাইট এবং উইথ যখন আমরা হাইট দিচ্ছি তখন উইথ পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার যখন আমরা উইথ দেব তখন আবার হাইট পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই সমস্যাটা আমাদের আর ফেস করতে হচ্ছে। সো এই সমস্যা যাতে এটা না হয়, আমাদের হাইট উইথ যদি আমরা একই সাইজ দিতে পারি, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইজ থেকে এখানে একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে সাইজ অ্যান্ড প্রপার্টিস। সো আমরা এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে লক এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন রয়েছে। এখান থেকে এটা টিকটাকে এটা আনচেক করে দিতে হবে এখান থেকে। সো এটাকে আনচেক করে দেব, দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। এবার যদি আমরা হাইট ওয়েট এখান থেকে ঠিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হাইট এবং ওয়েট দুইটাই কিন্তু ঠিক রয়েছে। সো এভাবে কিন্তু কাজটাকে আমাদের করে নিতে হবে, অন্যথায় কিন্তু আমাদের রেশিও মেনটেন করে কাজ করতে গেলে আমাদের হাইট ওয়েট আমরা ঠিক রাখতে পারবো না। এবং আমরা লোগোটা আমাদের পজিশন অনুযায়ী এখানে আমরা রেখে দেব। ওকে, তার মানে আমাদের এই কাজটা অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু এখানে বলাই ছিল যে ইউজ লক এক্সপেক্ট রেশিও, সো আমি এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এটা ব্যবহার করেছি। এরপরে আমাদের এইখানে একটা অপশন বলা রয়েছে যেটা হচ্ছে কাস্ট আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। সো আমাদের এখানে এই কাজটা করতে হবে। সো যেহেতু আমাদের বলছে যে এখানে আইডিটা 6 ডিজিটের হতে হবে এবং এখানে নিউমেরিক ভ্যালু হতে হবে, সো এই কাজটা আমরা করব। এটা করার জন্য আমরা দুটো ফাংশনের ব্যবহার নিব। প্রথমে হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেন্থ। এটা হচ্ছে আমাদের ডিজিটটা গোনার জন্য। সো আমি এখান থেকে যদি লেন্থ টাইপ করি, দেন এখান থেকে বলেছে টেক্সট। সো টেক্সট হচ্ছে আমি এখান থেকে কাস্টমার আইডিকে সিলেকশন করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এখান থেকে ইন্টার প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেলের ভিতরে কয়টা ডিজিট রয়েছে সেই ডিজিটের সংখ্যাটা আমাকে এখানে গুণে দিচ্ছে। সো আমি যদি ডিজিটটাকে পরিবর্তন করে অন্য আরও একটা ডিজিট এখানে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। সো আমাদের এটা করতে হবে প্রথমে। সো আমি এখান থেকে লেন্থের মাধ্যমে এটাকে করে নিচ্ছি। এরপরে বলেছে যে নিউমেরিক ভ্যালু। সো আমি যদি ইকুয়াল দিই এবং এখানে টাইপ করে ইজ নাম্বার দেওয়ার পর এখান থেকে ভ্যালুটাকে দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টার প্রেস করি, এখানে আমাদের ট্রু চলে আসবে। যেহেতু আমাদের এখানে নিউমেরিক ভ্যালু রয়েছে সেই জন্য এখানে ট্রু চলে আসবে। আর যদি এখানে নিউমেরিক ভ্যালু না থাকতো, অন্য কোনো টেক্সট থাকতো, তাহলে আমাদের এখানে ফলস চলে আসতো। আর এখানে লেন্থের ব্যাপারে এখানে যেহেতু 6 রয়েছে, আমি যেটা করব এখানে শেষে ইকুয়াল 6 করে ইন্টার প্রেস করব। সো যখন আমাদের এখানে 6 ডিজিট থাকবে তখন এখানে ট্রু চলে আসবে, আর যখন এখানে 6 ডিজিটের কম অথবা বেশি থাকবে তখন এখানে ফলস চলে আসবে। সো এই প্রথমটা হচ্ছে এই লেন্থ হচ্ছে আমাদের যে 6 ডিজিট এটাকে নির্ধারণ করার জন্য, আর ইজ নাম্বার হচ্ছে আমাদের শুধুমাত্র নিউমেরিক ভ্যালু এটার জন্য। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব অ্যান্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছি লজিক্যাল টেস্ট 1। সো লজিক্যাল টেস্ট 1 এর এখানে আমরা টাইপ করব লেন্থ এবং এখান থেকে প্রথম সেলটাকে দিয়ে দেব কাস্টমার আইডির, দেন ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে 6 করে দেব। দেন আমরা কমাকে কল করব। এবার দ্বিতীয় লজিক্যাল টেস্ট 2, এখানে আমরা টাইপ করব ইজ নাম্বার টাইপ করার পরে এখান থেকে ভ্যালু আমাদের প্রথম সেলটাকে দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব এবং এইখানে যে ফর্মুলাটা এখানে আসবে বা ফাংশনটা আসবে, এই ফাংশনটাকে আমরা কপি করব, সম্পূর্ণ কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমার আইডিকে সিলেকশন করে নেব। নেওয়ার পরে ডাটায় ক্লিক করব, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব,
ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমাদের সামনে ডাটা ভ্যালিডেশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ। সো অ্যালাউ এখানে নিচে দেখতে পাচ্ছেন এনি ভ্যালু। এখানে এই ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে দেখতে পাবো যে নিচে ফর্মুলা নামে একটা অপশন চলে আসবে। সো এখানে আমরা আমাদের যে ফর্মুলাটা এটাকে আমরা পেস্ট করে দেব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার যদি আমরা এখান থেকে কোনো একটা সংখ্যা কেটে আমরা যদি এখানে একটা টেক্সট দিয়ে দিই, দেন বাইরে ক্লিক করি, তাহলে আমাদের টেক্সট নিবে না, দেন আমাদের এখানে ফলস শো করবে। আবার যদি আমরা এখান থেকে কোনো একটা সংখ্যা কেটে আমরা যদি 5 ডিজিট করতে চাই, সেটাও আমরা করতে পারবো না, যেহেতু আমাদের ইজ নাম্বার রয়েছে, লেন্থ রয়েছে। এভাবে যেহেতু আমাদের কাজটা করতে বলেছে, অলরেডি আমরা কাজটা করেছি, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আমাদের কাস্টমার আইডি শুড বি 6 ডিজিট, এটা আমরা করেছি লেন্থ ফাংশনের মাধ্যমে। এবং নিউমেরিক ভ্যালু, এটাকে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যে থাকে এটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য ইজ নাম্বার ফাংশনটা ব্যবহার করেছি। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর এখানে ক্যালকুলেশনের এখানে এই স্টেপে আমাদের এখানে বলা হয়েছে যে কনজিউম ইউনিট ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। সো আমাদের যে কনজিউম ইউনিট যেটা রয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ব্যবহার করে আমাদের সমাধান করার জন্য বলা হয়েছে। সো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইউনিট, এটা হচ্ছে আমাদের মিটারের আগের ইউনিট, এবং এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ইউনিট, এইটা হচ্ছে বর্তমান ইউনিট। আমাদের মিটার যখন প্রথম লাগানো হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত যত ইউনিট ব্যবহার করা হয়েছে সব ইউনিট কিন্তু আমাদের মিটারে রয়েছে। সো আমরা যেটা করি, বর্তমান ইউনিটটা বের করার জন্য আগের ইউনিট এবং বর্তমান ইউনিট, অর্থাৎ আগের মাসের যে ইউনিট ছিল সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 6582 ইউনিট, এবং বর্তমান মাসের ইউনিটটা রয়েছে আমাদের এখানে 6781 ইউনিট। এখন বর্তমান মাসের ইউনিট থেকে যদি আগের মাসের ইউনিটটাকে মাইনাস করা হয় তাহলে বর্তমান মাসের ইউনিটটা কিন্তু আমরা বের করতে পারি। সো এটা করার জন্য আমরা এখান থেকে কনজিউম ইউনিটে ইকুয়ালকে কল করব, কারেন্ট ইউনিটের সেলটাকে আমরা সিলেকশন করে দেব, মাইনাস করব, প্রিভিয়াস ইউনিটের সেলটাকে সিলেকশন করে দেব, এবার ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন যে আগের মাসের ইউনিট হয়েছিল আমাদের 6582 এবং বর্তমান মাসের ইউনিট দেখছি আমরা আমাদের 6781 ইউনিট। সো 6781 থেকে 6582কে মাইনাস করলে আমরা 199 ইউনিট পেয়ে যাই। সো এভাবে আমাদের কনজিউম ইউনিটটাকে বের করতে হবে। এরপর আমরা এই কনজিউম ইউনিটের এই সেলটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেব, তাহলে আমাদের বাকি যেই কাস্টমারের যে বিদ্যুৎ বিলের ইউনিটগুলো সেগুলো চলে আসবে। সো এটা আমাদের এভাবে করতে হবে। এই জন্যই আমাদের এখানে বলে দিয়েছে যে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, কনজিউম ইউনিট ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। আপনার যেই ফর্মুলা ব্যবহার করে আপনি এটা বের করতে পারেন সেটা অনুযায়ী করেন। সো আমরা অলরেডি এটা করেছি। এরপর আমাদের এখানে 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি চার্জ। সো আমাদের ইলেকট্রিসিটি চার্জ এটাকে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের এখানে কিছু অপশন বলে দেওয়া রয়েছে, যেমন ইউজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর দ্য ক্যালকুলেশন ইলেকট্রিসিটি চার্জ, দি রেঞ্জ অফ করসপন্ডিং অ্যান্ড দ্য রেট অ্যাজ পার সিন দ্য টেবিল। সো আমাদের এখানে রেট রেঞ্জ দেওয়া রয়েছে, ইউনিট দেওয়া রয়েছে এবং পার ইউনিট কত করে সেটাও দেওয়া রয়েছে। সো আমরা যদি দেখি এখানে তাহলে একটু বুঝতে পারবো যে এখানে ফার্স্ট 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি কোনো কাস্টমার ব্যবহার করে তাহলে তার পার ইউনিট 4 টাকা করে হবে। এরপর 200 থেকে 76 পর্যন্ত যদি কেউ ইউনিট ব্যবহার করে তাহলে তার পার ইউনিট 5 টাকা 45 পয়সা হবে। তারপর 300 থেকে 201 পর্যন্ত যদি কেউ ইউনিট ব্যবহার করে তার ইউনিটগুলো হচ্ছে 5 টাকা 70 পয়সা হবে।
এরপর 400 থেকে 301 পর্যন্ত যদি কেউ ইউনিট ব্যবহার করে, তার ইউনিট যদি 400 থেকে 300 ইউনিটের ভিতরে হয়, তাহলে তার প্রতি ইউনিট 6 টাকা 2 পয়সা করা হবে। এবং 600 থেকে 400 পর্যন্ত যদি কারো ইউনিটের রেঞ্জ থাকে, তার হচ্ছে 9 টাকা 30 পয়সা হবে। এবং 600-র উপরে যদি কেউ ইউনিট ব্যবহার করে, তার ইউনিট পার ইউনিট 10 টাকা 70 পয়সা করে কাউন্ট করা হবে। সো এটাই কিন্তু আমাদের এখানে এই স্টকের বিবৃতিতে বলে দেওয়া রয়েছে। এই কাজটা আমরা আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী করব। সো আমরা চলে আসি ইলেকট্রিসিটি বিলে। ইলেকট্রিসিটিতে আসার পরে আমরা এখানে প্রথমে কার্সর পয়েন্ট রাখার পরে আমরা এখানে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ইফ টাইপ করার পরে আমরা এখান থেকে বলে দেব যে এই কনজিউম ইউনিট, এই সেলটা যদি 75-এর নিচে হয়, যদি 75-এর নিচে হয়, তাহলে পার ইউনিট হবে এই কনজিউম ইউনিটের এই সেলটা অর্থাৎ E4 সেলের সাথে আমাদের এখানে 4 টাকা গুণ হবে। সো এভাবে কাজটা আমাদের করতে হবে। এরপর কমাকে কল করব, পুনরায় আবার ইফকে কল করব এবং আবার বলবো যে এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 200 থেকে কম হয়, কমা দিব। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রুতে বলবো এই সেলের সাথে আমাদের গুণ হবে 5 টাকা 45 পয়সা। সো এভাবে আমাদের এই সম্পূর্ণ কন্ডিশনটা শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে 200 থেকে 76-এর ভিতরে থাকলে এটা হবে 5 টাকা 45 পয়সা। এরপর কমা দেব, পুনরায় আবার ইফকে কল করব এবং বলবো কনজিউম ইউনিট এই সেলে লেস দ্যান ইকুয়াল যদি 300 এর নিচে হয়, কমা দিব। কমা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু ইফ টু দেখাচ্ছে, তাহলে হবে এই কনজিউম ইউনিটের এই সেলের সাথে আমাদের 5 টাকা 70 পয়সা গুণ হবে যদি 300 ইউনিটের নিচে হয়। এবার কমা দিব, আবার ইফ দিব, দেওয়ার পরে আবার বলবো এই কনজিউম ইউনিটের এই সেল লেস দ্যান ইকুয়াল যদি 400 ইউনিটের সমান বা নিচে যদি হয়, তাহলে কমা দেওয়ার পরে এখানে বলে দেবো এইটার সাথে আমাদের হচ্ছে 6 টাকা 2 পয়সা গুণ হবে। আবার বলবো ইফ এই কনজিউম ইউনিটের এই সেলের সাথে লেস দ্যান ইকুয়াল যদি এটা 600 এর নিচে হয় বা ছোট হয়, তাহলে কমা দেওয়ার পরে এই কনজিউম ইউনিটের এই সেলের সাথে আমাদের 9 টাকা 30 পয়সা গুণ হবে। এবার কমা দেব, এবার বলবো যে আদারওয়াইজ, যেহেতু আমাদের এখানে বলা ছিল যে যদি 600 টাকার উপরে হয় তাহলে 10 টাকা 70 পয়সা হবে। সো আদারওয়াইজ আমরা বলবো যে এই সেলের সাথে গুণ হবে 10 টাকা 70 পয়সা। এটা আমরা বলে দেব। যেহেতু আমরা বলছি যে 75-এর নিচে, 200-র নিচে, 300-র নিচে, 400-র নিচে, 600-র নিচে, তাহলে যেহেতু 600-র নিচে বলেছি, আদারওয়াইজ 600-র উপরে। সো আদারওয়াইজ ফলসের জায়গায় 600-র উপরেই হবে। আর এখানে আমরা E4 সেলের সাথে 10 টাকা 70 পয়সা গুণ করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার পেশ করব। এবার আমরা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত টান দেব, তাহলে দেখবেন যে ফিল হ্যান্ডেলের মাধ্যমে, তাহলে দেখবেন যে আমাদের সমস্ত ইউনিটগুলো চলে আসছে। এবার আমরা একটু এখানে ভেরিফাই করে দেখব যে আসলে আমাদের ইলেকট্রিসিটি চার্জ সঠিকভাবে কাজ করতেছে কিনা। প্রথমে দেখব যে 0 থেকে 75 ইউনিট আমাদের এখানে আছে কিনা। সো 0 থেকে 75 ইউনিট আমাদের এখানে নাই। এর পরেরটা দেখব 75 থেকে 76 থেকে 200 ইউনিট আছে কিনা, তাহলে সেটা হবে 5 টাকা 45 পয়সা। 76 থেকে 200 ইউনিটের ভিতরে আমরা এখানে পাচ্ছি 199 ইউনিট। সো আমরা এখান থেকে ক্যালকুলেটরকে খুঁজে বের করব এবং এখানে আমরা দেব যে 199 ইন্টু এর সাথে 199-এর সাথে আমরা গুণ করে দেখব যে 5 টাকা 45 পয়সা দিয়ে আমরা এখান থেকে ইকুয়াল দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 1084 ইউনিট 0.55। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 1084 ইউনিট 55, এটা কিন্তু আমাদের
এখানে চলে আসতেছে। এর পরে ইউনিটটা আমাদের যদি দেখতে চাই যে 200 থেকে 300 ভিতরে কত, 5 টাকা 70 করে। সো এখানে আমাদের 200 থেকে 300 ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের 203 ইউনিট আছে। সো আমরা যদি এটা দেখি যে 203 ইউনিট ইন্টু এটার রেট হচ্ছে 5 টাকা 70 পয়সা। সো এটার সাথে আমরা গুণ করব 5 টাকা 70 পয়সা ইকুয়াল দিই, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 1157 টাকা। সো 1157 টাকা কিন্তু আমাদের এখানে রেজাল্টটা চলে আসতেছে। সো আমরা এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেখব যে আমাদের ইলেকট্রিসিটি চার্জ সঠিকভাবে আসতেছে কিনা। সো আমরা দেখেছি যে আসলে আমাদের রেজাল্টটা সঠিকভাবে আসতেছে। আচ্ছা, এরপরে যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বি নম্বর এখানে একটা অপশন বলা হয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং টু বি শো ভ্যালু অ্যাজ রাউন্ডেড। সো এখানে আমাদের ভ্যালুটা রাউন্ডেড অবস্থায় থাকবে। রাউন্ডেড বলতে হচ্ছে যে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, এটাই মূলত রাউন্ডেড। সো এই কাজটা আমরা দুইটা ভাবে করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেকশন করতে পারি। এটাকে সিলেকশন করার পরে আমাদের উপরে দেখবেন যে হোম ট্যাবের অধীনে এখানে আমাদের নাম্বার সংখ্যা রয়েছে। সো নাম্বার এখানে রয়েছে আমাদের ডিক্রিজ ডেসিমেল। সো আমরা এখান থেকে এটাকে ডিক্রিজ করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডেসিমেল সংখ্যা থাকবে না, আবার এখান থেকে আমরা ইনক্রিজ করতে পারি। এই একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এটাকে রাউন্ড করতে পারি। দ্বিতীয় আর একটা পদ্ধতি আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটির চার্জ রয়েছে এই চার্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফাংশনটা নিয়ে আসব। ফাংশনটা আনার পরে আমরা ইকুয়ালের পরে আমরা টাইপ করব ইন্টিজার আইএনটি টাইপ করার পরে আমরা এখানে ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার। সো নাম্বার দেওয়ার পরে এই টোটাল ফাংশনগুলোকে আমরা ইন্টিজার ফরম্যাটের ভিতরে রাখবো, দেন ব্র্যাকেট ক্লোজ করব শেষের দিকে। এবার আমরা ইন্টার প্রেস করব, দেন আমরা এটাকে ধরে নিচ পর্যন্ত এটাকে আমরা ড্রাগ করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে আমাদের কোনো সংখ্যা থাকবে না, অলওয়েজ আমাদের এখানে 0 দেখা যাবে। আর আমরা যদি এই দশমিকের পরের সংখ্যাটাকেও মাইনাস করতে চাই তাহলে আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে আমরা ডিক্রিজ ডেসিমেল করে দিতে পারি। সো আমরা এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আমাদের এই সেল ফরম্যাটিং এর ভ্যালুগুলোকে রাউন্ডেড করে নিতে পারি। ওকে, যেহেতু আমাদের এখানে রাউন্ডেড করার জন্য বলা হয়েছে, সো আমরা এভাবে রাউন্ডেড করে নেব। তাহলে আমাদের ইলেকট্রিসিটি চার্জ আমরা বের করতে পেরেছি। এরপর 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে, সো আমাদের এখানে বলা রয়েছে যে ডিমান্ড চার্জ, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু মাল্টিপ্লাইং উইথ ডিমান্ড চার্জ 5% সেল অ্যাড্রেস। সো আমাদের ডিমান্ড চার্জ আমাদের বের করতে হবে। সো ডিমান্ড চার্জ বের করার জন্য আমরা চলে আসবো আমাদের ওয়ার্কশিটের ভিতরে, দেন ডিমান্ড চার্জের সেলের ঘরে কার্সর পয়েন্ট রাখবো। রাখার পরে অবশ্যই আমরা যখন কোনো সেলে ফর্মুলা বা ফাংশন লেখা শুরু করব অবশ্যই আমরা এখান থেকে এটার অ্যালাইনমেন্ট লেফট করে নেব। এবার ডিমান্ড চার্জের ঘরে কার্সর রাখা অবস্থায় আমরা এখানে ইকুয়ালকে কল করব এবং এই যে ইলেকট্রিসিটি চার্জ এই সেলটার সাথে আমরা গুণ করব 5%। যেহেতু আমাদের ডিমান্ড চার্জ 5% বলেছে এই জন্য আমরা এখান থেকে 5% করে দেব। ব্র্যাকেট 5% দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টার প্রেস করব, দেন আমরা এটাকে ধরে নিচ পর্যন্ত আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দেব এবং এখান থেকে ডিমান্ড চার্জের যে অতিরিক্ত যে ডেসিমেল সংখ্যা আমরা এটাকে রাউন্ডেড করব। সো রাউন্ডেড করার জন্য আমরা ডিমান্ড চার্জ এই সেলটাকে পুনরায় আমরা এর যে ফর্মুলা রয়েছে ফর্মুলাকে বের করব, দেন আমরা ইকুয়ালের পরে এখানে টাইপ করব ইন্টি টাইপ করার পরে শেষে ব্র্যাকেটটা ক্লোজ করব এবং ইন্টার প্রেস করব এবং এটাকে নিচ পর্যন্ত আমরা দিয়ে দেব। তাহলে আমাদের যে সেলের যে অতিরিক্ত ডেসিমেল সংখ্যাগুলো সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে এবং আমরা এখান থেকে আমাদের শুধুমাত্র সলিড রাউন্ডেড ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। সো আমরা এগুলোকে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপরে
আমরা 4 নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি যে সার্ভিস চার্জ ইউজ দ্য ফর্মুলা টু প্লেস 75 টাকা অটোমেটিকলি ফর দ্য কাস্টম হু মিনিমাম ইউজ 1 ইউনিট ইলেকট্রিসিটি। সো এখানে বলা হয়েছে যে যদি কোনো কাস্টমার মিনিমাম 1 ইউনিট ব্যবহার করে তাহলে তার সার্ভিস চার্জ এখানে 75 টাকা হবে। তার মানে 1 ইউনিটের উপরে যদি কেউ ব্যবহার করে তার সার্ভিস চার্জ 75 টাকা হবে। যদি 1 ইউনিটের নিচে হয় তাহলে কিন্তু 0 ইউনিট হবে, 0 টাকা সার্ভিস চার্জ হবে, এই কথাই বলা হয়েছে। যদি এভাবে বলা থাকতো যে ফিক্সড 75 টাকা, যদি কেউ বিদ্যুৎ বিল ব্যবহার নাও করে তাও 75 টাকা, যদি এভাবে বলা থাকতো তাহলে আমরা এখানে ম্যানুয়ালি আমরা লিখে দিতাম। যেহেতু আমাদের বলছে যে 1 ইউনিটে মিনিমাম 1 ইউনিট যদি ব্যবহার করে তাহলে 75 টাকা। সো আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যে সার্ভিস চার্জের এখানে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ইফ টাইপ করার পরে আমরা বলবো এই কনজিউম ইউনিটের এসএল যদি মিনিমাম 1 ইউনিটের নিচে হয়, অর্থাৎ যদি 1 ইউনিটের নিচে হয়, এবার কমা দেবো, কমা দেওয়ার পরে আমরা 0 দেব। যদি 1 ইউনিটের নিচে হয় তাহলে 0 আসবে, আর যদি 1 ইউনিটের নিচে না হয় তাহলে এখান থেকে 75 চলে আসবে। সো এই কাজটা আমরা করব এবং ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব এবং এর সার্ভিস চার্জটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেব। তো আমাদের সার্ভিস চার্জ চলে আসলো। এবার দেখেন যে সার্ভিস চার্জ কীভাবে কাজ করে। সো আমাদের কনজিউম ইউনিটের এখানে আমরা যদি এটার 99 ইউনিটটাকে বের করে আমরা যদি এখানে 1 ইউনিট করে দিই তাও দেখবেন যে আমাদের সার্ভিস চার্জ 75 টাকা চলে আসতেছে। এবং আমরা যদি এখানে 0 ইউনিট করে দিই তাহলে দেখবেন যে আমাদের সার্ভিস চার্জ 0 চলে আসতেছে। সো এটাই করার জন্য বলা হয়েছিল, আর আমরা এটা করতে পেরেছি। এরপরে পরবর্তীতে দেখব যে বিল অ্যামাউন্ট। সো বিল অ্যামাউন্টে আমাদের এখানে বলা হয়েছে যে বিল অ্যামাউন্ট মাস্ট বি ক্যালকুলেট বাই দ্য সামেশন অফ ইলেকট্রিসিটি চার্জ, ডিমান্ড চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ। সো এবার আসি আমাদের স্প্রেডশিটের ভিতরে বিল অ্যামাউন্ট কীভাবে কাজ করবে। বিল অ্যামাউন্ট হচ্ছে আপনার কত টাকা ইলেকট্রিসিটি চার্জ এসেছে, কত টাকা ডিমান্ড চার্জ এসেছে এবং কত টাকা সার্ভিস চার্জ এসেছে, এই সবগুলোকে যোগ করতে হবে ডিমান্ড চার্জে। এই জন্য আমরা ডিমান্ড চার্জে কার্সর রেখে টাইপ করব ইকুয়াল সাম। টাইপ করার পরে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ এই তিনটাকে যোগ করে দেব এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটাকে নিচ পর্যন্ত দিয়ে দেব। এভাবে আমাদের বিল অ্যামাউন্টটাকে বের করে নিতে হবে। এরপরে এখানে 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে ভ্যাট ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু মাল্টিপ্লয়িং উইথ ভ্যাট 5% সেল অ্যাড্রেস। সো আমাদের 5% ভ্যাট এখানে যুক্ত করার জন্য বলা হয়েছে সেল অ্যাড্রেস থেকে। এখানে কোথা থেকে করতে বলা হয়েছে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। সো এটা অবশ্যই যখন আপনারা অ্যাসেসমেন্ট দিবেন এরকমই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অ্যাসেসরকে প্রশ্ন করবেন। সো আমি এখানে হচ্ছে আমি ইলেকট্রিসিটি চার্জ থেকে এটার ভ্যাটটাকে বের করতেছি। সো ভ্যাটের এখানে প্রথমে ইকুয়ালকে কল করব এবং আমাদের যে ইলেকট্রিসিটি চার্জ এই সেলের সাথে আমরা 5%কে গুণ করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব এবং এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেব। সো আমাদের ভ্যাটটা চলে আসলো। এরপর 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে অ্যামাউন্ট টু বি পেইড মাস্ট বি ক্যালকুলেট বাই দ্য ডিডাকশন ফ্রম ভ্যাট দ্য বিল অ্যামাউন্ট। সো আমাদের এখান থেকে অ্যামাউন্ট টু বি পেইড এটাকে বের করতে হবে। সো অ্যামাউন্ট টু বি পেইড হচ্ছে যে আসলে আমি কয় টাকা পে করব। এখানে ইলেকট্রিসিটি বিল যেহেতু রয়েছে তাহলে এই ভ্যাট হচ্ছে আমাদেরকে সরকারকে দিতে হবে, আমাদের ভ্যাটের টাকাটা সরকারকে দিতে হবে। তো আমাদের টোটাল সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ এবং ইলেকট্রিসিটি চার্জ এটাকে যোগ করার পরে আমাদের বিল অ্যামাউন্ট আসলো এবং আমরা এখান থেকে ভ্যাট বের করেছি। সো ভ্যাট এবং বিল অ্যামাউন্ট এই দুইটার যোগফলটা হবে আমাদের অ্যামাউন্ট টু বি পেইড। সো আমরা এখান থেকে সাম টাইপ করে ভ্যাট এবং বিল অ্যামাউন্টটাকে যোগ করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের অ্যামাউন্ট টু বি পেইড এটা চলে আসবে এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটা নিচ পর্যন্ত আমরা দিয়ে দেব। ওকে, তাহলে আমরা অ্যামাউন্ট টু বি পেইড এটা বের করতে পেরেছি। এরপরে নিচের দিকে দেখব যে আসলে আমাদের এখানে আর কোনো অপশন নাই।
কন্ডিশন দেওয়া নেই। এবার আমরা উপরে যে স্টেপগুলো রয়েছে কাজের ধাপ সেখানে চলে আসি। সো আমরা এখানে 8 নম্বর পর্যন্ত দেখেছিলাম, এবার 9 নম্বর পয়েন্টটা দেখব। সো 9 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলেছে যে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। সো এই জবটা সম্পূর্ণ করার পরে প্রত্যেকটা কন্ডিশন বা স্পেসিফিকেশন অনুযায়ী আমরা একবার চেক করে দেখব যে আসলে আমাদের সেই কন্ডিশন, স্পেসিফিকেশন এবং স্যাম্পল বা অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেটি একবার আমাদের রিভিউ করে দেখার জন্য বলা হয়েছে। সো এটা অলরেডি আমরা দেখেছি। এরপর 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ এ পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটা হবে ABC। সো আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজটা করব। এটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে ফাইলে ক্লিক করব, ইনফোতে ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট ওয়ার্ড বুক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে যে ইনক্রিপ্ট ডকুমেন্ট। সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো ABC। দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। পুনরায় আবার এখানে লেখা আসতেছে যে রি ইন্টার পাসওয়ার্ড। সো আমরা এখান থেকে পুনরায় আবার দেব ABC। এই পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোটেক্ট ওয়ার্ড বুক লেখা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড ওপেন দিস ওয়ার্ড বুক। সো এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা দেখব যে আমাদের পাসওয়ার্ডটা ঠিকঠাক কাজ করে কিনা। সেই জন্য আমরা এখান থেকে আমাদের ওয়ার্কশিটটাকে এখান থেকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা ডেস্কটপে যেখানে এটাকে সেভ করেছিলাম সেখানে সেই ফোল্ডারটাকে ওপেন করব এবং ফোল্ডারের ভিতর থেকে আমাদের ওয়ার্কশিটটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা আমাদের পাসওয়ার্ডটাকে দিয়ে দেব ABC। দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে, তার মানে আমরা এই অপশনটা করতে পেরেছি। এরপরে 11 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ এক্সেল এসএক্স অ্যান্ড CSV এক্সটেনশন। সো অলরেডি আমরা এই ফাইলটা job2 নামে যে ফোল্ডারের ভিতরে সেভ করেছি, এটার এক্সেল এসএক্স এক্সটেনশনে আমরা সেভ করেছি অলরেডি। এবার আমরা এটাকে CSV ফরম্যাটে আমরা এটাকে সেভ করব। সো CSV ফরম্যাটে সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব এবং আমাদের সেভের যে লোকেশন, আমরা ডেস্কটপে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সেভ এস টাইপ এটাকে পরিবর্তন করে দিয়ে আমরা এইখান থেকে CSV ফরম্যাট খুঁজে বের করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে CSV ফরম্যাট, অনেকগুলো CSV ফরম্যাট রয়েছে। সো আমরা এখান থেকে CSV ফরম্যাট এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে সেভে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। ওকে, আমাদের এটা CSV ফরম্যাটে সেভ হয়ে গেছে। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। এই দেখতে পাচ্ছেন CSV ফরম্যাটে আমরা এটাকে সেভ হয়ে গেছে। সো আমরা এই CSV ফরম্যাটে এটা সেভ করে রাখবো, এটাকে আমরা পুনরায় আর ওপেন করব না, এটা অলরেডি CSV ফরম্যাটে সেভ আছে। এটা দেখার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে আসলে এটার ফাইল যে এক্সটেনশন রয়েছে .csv, সো CSV আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা CSV ফরম্যাটে আমরা সেভ করেছি। এবার হচ্ছে আমরা এটাকে এক্সেল এক্স ফরম্যাট এটাকে ওপেন করি আমরা আবার, দেন আমরা পাসওয়ার্ডটাকে দিয়ে দিই ABC, ওপেন করি, আমাদের এটা ওপেন হয়ে গেল। দেন এরপরে 12 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য অল ক্যালকুলেশন অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট গিভেন ইন দ্য স্পেসিফিকেশন শিট। সো আমাদের যে স্পেসিফিকেশন শিটে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া ছিল সেখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সব কিছু ক্যালকুলেট করেছি কিনা সেটা আমরা চেক করতে বলছে। তো যেহেতু আমরা করেছি, এবার 13 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্ক বুক অ্যান্ড নেম ইট ফিল্টার। সো আমরা এই কাজটা করব। এই জন্য
ওকে, আমরা এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব, এই ওয়ার্কশিটটাকে আমরা একটা কপি করব সেম ওয়ার্কবুকের ভিতরে। এই জন্য আমরা এই ওয়ার্কশিটের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মুভ অর কপিতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে মুভ অর কপি নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। দেন আমরা এইখানে টু বুক, এখানে আমাদের এই ওয়ার্কবুকটাই থাকবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট এ কপিতে এখান থেকে এটাকে টিক করে দেব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে শিট আর একটা শিট চলে আসলো। সো আগেরটা হচ্ছে আমাদের এটা শিট 1, আর এখানে দেখতে পাচ্ছেন যে শিট 1 ব্র্যাকেটে 2 দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে আমাদের কপি। এরপর এখানে 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং দ্য হেডার রো। হেডার রোতে আমাদের ফিল্টার অপশন ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা হেডার রোটাকে সিলেকশন করবো এভাবে, দেন আমরা চলে আসবো ডাটায়, এখান থেকে ফিল্টারে ক্লিক করব, তাহলে আমাদের ফিল্টারটা এখানে সেট হয়ে যাবে। এরপর 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার আর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ। সো পিডিএফ প্রিন্টার ব্যবহার করে আমাদের এটাকে পিডিএফ করার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজটা করব। এই জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব। সো যখন প্রিন্টে আমরা ক্লিক করতেছি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে প্রিভিউ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের শীটের বাকি অংশ পাচ্ছি না, আমরা কিছু অংশ পাচ্ছি। সো এই কাজটা আমাদের করে নিতে হবে। এই জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমরা এখান থেকে পেজ ওরিয়েন্টেশন এটাকে ল্যান্ডস্কেপ করতে পারি। যদি আমাদের বলা থাকে যে পেজ ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট থাকবে, তাহলে আমরা এখান থেকে পোর্ট্রেট সিলেকশন করে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন যখন আমরা প্রিন্ট প্রিভিউ মুডে চলে আসলাম তখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেখার মতো চলে আসতেছে। সো আমরা এখন যেটা করতে পারি, এই রেখার বাইরের এই অংশটুকু কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউতে আসতেছে না। সো আমরা এখন যেটা করব যে প্রিন্ট পেজ লেআউট থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্কেল 100% দেওয়া রয়েছে, আমরা এখান থেকে স্কেলটাকে কমিয়ে দেবো। সো আমরা এখান থেকে স্কেলটাকে কমিয়ে দিচ্ছি, এটা পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ যখন কমাচ্ছি তখন কিন্তু এই রেখার ভিতরে এখানে যে রেখাটা আছে, এই যে রেখা, এইটার ভিতরের দিকে কিন্তু আমাদের এটা চলে আসলো। সো এইটা হচ্ছে আমাদের প্রথম পেজের শেষ এরিয়া, এটার মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। এবং নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে নিচেও কিন্তু এভাবে কিন্তু একটা রেখা রয়েছে, এটা আমাদের প্রথম পেজের নিচের দিকে এরিয়াটা। সো আমরা এক পেজের মধ্যে নিয়ে আসলাম, দেন আমরা এখান থেকে আবার পুনরায় ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব। এবার দেখেন যে প্রিন্ট প্রিভিউর ভিতরে আমাদের এক্সেলের যে শিট ইলেকট্রিসিটি বিল এটা কিন্তু সম্পূর্ণটাই চলে আসতেছে, তার মানে এটা ঠিক রয়েছে। এবার আমরা যেটা করব এখান থেকে প্রিন্টার সিলেকশন করব। সো প্রিন্টারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে সিলেকশন করে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টোটাল একটা পেজ রয়েছে। সো আমরা এক পেজের ভিতরে এটাকে নিয়ে আসতে পেরেছি। আর আমরা এখানে হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে সিলেকশন করে রাখবো, এখানে কপি রাখবো 1। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এই প্রিন্টে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করতেছি। প্রিন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে যে সেভ প্রিন্ট আউটপুট অ্যাজ এভাবে একটা অপশন চলে আসবে, দেন আমাদের এখানে একটা নাম দিয়ে দিতে হবে। সো এই কাজটা আমরা করব। সো আমরা এখান থেকে নাম দিচ্ছি, একটা নাম দেব প্রিন্ট পিডিএফ। দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশন সিলেকশন করে দেবো আমাদের ডেস্কটপের সেই ফোল্ডারটা। সো ডেস্কটপে চলে আসি, দেন এখান থেকে ফোল্ডারটাকে সিলেকশন করে দেব। এবার আমরা সর্বশেষে এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, আমাদের সেভ হয়ে গেল অলরেডি। এরপর পরবর্তী যে স্টেপ 16 নম্বর এখানে বলা হয়েছে সাবমিট দ্য ফাইনাল আউটপুট টু দ্য কম্পিটেন্সি অ্যাসেসর। আমরা যদি সব কিছু কাজ শেষ হয়ে যায় আপনি অ্যাসেসরকে দেখাইতে পারেন। এবং 17 নম্বরে বলা হয়েছে যে শাট ডাউন দ্য কম্পিউটার অ্যান্ড ক্লিন ইউর ওয়ার্ক প্লেস। শাটডাউন করতে বলছে কম্পিউটার এবং আপনার কাজের এরিয়াটাকে হচ্ছে ক্লিন করতে বলছে। আর 18 নম্বর বলছে যে ক্লিন টুলস রিকোয়ারমেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক এরিয়া। সো আপনি যে কাজ করেছেন সেই এরিয়া থেকে যত ধরনের টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস রয়েছে সবগুলোকে ক্লিয়ার করার জন্য বলা হয়েছে। ওকে, সো আমাদের সব কাজগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা ফাইনাল আউটপুট দেখব যে আসলে আউটপুটে আমাদের কয়টা ফাইল এসেছে। আমরা চলে আসি ডেস্কটপে, আমরা ফোল্ডারটাকে ওপেন করব।
ফোল্ডার ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল হচ্ছে আমাদের 3টা ফাইল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের CSV ফরম্যাট, এরপর এটা হচ্ছে আমাদের XLSX ফরম্যাট, XLSX ফরম্যাট, আর এর পরেরটা হচ্ছে আমাদের PDF ফরম্যাট। সো আমরা 3টা ফরম্যাটই দেখতে পাচ্ছি। সো এভাবে আমাদের কাজ করার পরে আমাদের যদি এই সেম প্রশ্ন বা এই ধরনের কোনো কাজের প্রসিডিউর বা স্টেপ বা দেয়া থাকে তাহলে কিন্তু আমাদের ফাইনালি আউটপুট এভাবে পাবো। তো অবশ্যই আপনারা কাজ করতে পারবেন আশা করি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।